বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার প্রথম যে বার্তা। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল চীন। কেন ইসলামী ব্যাংকে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 6। ডক্টর ইউনূসকে যা লিখলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রথম কর্মদিবসে যে 3 সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা। যে বৈষম্যের কথা কেউ বলে না, শাহরুখ আহমদুল্লাহ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যা বলল যুক্তরাজ্য। গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করেছেন শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন বলে জানা যাচ্ছে। এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ ইমিগ্রেশন আইনে কোনো ব্যক্তির আশ্রয় নিয়ে বা সাময়িক শরণার্থী হিসেবে সে দেশের ভ্রমণের কোনো বিধান নেই। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। গত মাসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যে ক্ষমতায় আসা লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার আরও জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে কোনো ব্যক্তি প্রথমে যে দেশে পৌঁছবেন সে দেশে আশ্রয় চাইতে পারেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্যে যাদের জন্য প্রযোজ্য হয় তাদের রক্ষা করার গর্বের রেকর্ড রয়েছে। যদিও আইনে যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে বা সামরিক শরণার্থী হিসেবে কাউকে থাকতে দেওয়ার কোনো বিধান নেই। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনডিটিভিকে জানান, যাদের আশ্রয় প্রয়োজন তারা প্রথমে যে দেশে যাবেন সেখানেই তা চাইতে পারেন। এটা নিরাপত্তার দ্রুততম উপায়। তবে বিভিন্ন সূত্রে জানিয়েছেন, একটি আনুষ্ঠানিক আশ্রয় আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জনরোষের মুখে গতকাল সোমবার শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক হেলিকপ্টারে ভারতীয় উত্তরপ্রদেশ রাজ্যতে দেশটির বিমান ঘাটির একটি ঘাঁটিতে পৌঁছন। পরে সেখান থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে পৌঁছন। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার প্রথম যে বার্তা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে শেখ হাসিনা দাবি করেছেন নিজে ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার। ভারতীয় নিরাপত্তা ও কূটনৈতিক কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার। রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন। দেশত্যাগ করার আগে যে বক্তব্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিয়ে চেয়েছিলেন তাতে উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাসিনা জানিয়েছেন, আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একাধিক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল এই ক্ষমতাচ্যুত করা। তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন, তাদের উপর মৌলবাদীরা যেন ভর না করে। শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। তিনি মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। তার দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষ কর্তাদের বক্তব্য, গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহসচিব ডোনাল্ড লুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে। এই অভিযোগেও তারা করেছেন যে লু চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার ওপর চাপ দিচ্ছিলেন। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল চীন। গত কয়েকদিন ধরে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। অবশেষে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান, খবর সিটিজিএনের। বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে মঙ্গলবার প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী হিসেবে চীন আশা করে বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন সেখানে অবস্থান করছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। জয়শঙ্কর বলেছেন, খুবই অল্প সময় নোটিসে অল্প সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরও জানিয়েছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন। বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশন নিরাপত্তা নিশ্চিত করবে। ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন, বাংলাদেশে 20,000 ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে অন্তত 8,000 জন ফিরে এসেছেন। এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলেও জানিয়েছেন তিনি। শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যে যাবেন বলে ধারণা করা হচ্ছে, তবে যুক্তরাজ্য হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, কেন ইসলামী ব্যাংকে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 6। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যারা হয়েছেন সফিউল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহমান বাকিবিল্লাহ। দুজনের পরিচয় জানা যায়নি। তারা বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে রয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে গত 5ই আগস্ট সরকার পতনের পর 6ই আগস্ট এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেন বিক্ষুব্ধ ব্যাংকাররা। এরপর গত 7 এবং 8ই আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়। এই সময় এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের এসএভিপি ডক্টর শওকত আলী বলেন, গতকাল জানতে পারি এস আলমের বিভিন্ন কোম্পানি ও ব্যাংকে যারা আছে তারা একত্র হয়ে যারা ব্যাংকটিকে লুটপাট করেছে তারা তাদের লোকদের ব্যাংকেই বসাবে। এই তথ্য পেয়ে তারা যদি ব্যাংকে না ঢুকতে পারে তাই ব্যাংকের সামনে আমরা অবস্থান নেই। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ডক্টর ইউনূসকে নিয়ে যা লিখলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেল করা এক পোস্টে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান আনোয়ার ইব্রাহিম। অভিনন্দন বার্তায় আনোয়ার ইব্রাহিম লিখেছেন, নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তার বিশাল অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সত্যতার সঙ্গে জাতিতে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয়। তিনি লেখেন, বাংলাদেশে যখন একটি নতুন প্রভাব উদিত হয়, তার যৌবনের প্রাণ শক্তি এবং দৃষ্টি দ্বারা চালিত একটি নবায়ন নিয়ে আসে, তখন আমি মহান বাঙালি চিত্রশিল্পী, কবি, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি, যেখানে মন তোমার দ্বারা এগিয়ে যায়, নিরন্তর প্রসারিত চিন্তা এবং কর্মের মধ্যে সেই স্বাধীনতার স্বর্গে আমার পিতা, আমার দেশ জাগ্রত হোক। তিনি আরো লেখেন, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি বাংলাদেশের জনগণের প্রতিটি সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বৃহস্পতিবার রাত 9টার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, প্রথম কর্মদিবসে যে 3 সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে রবিবার প্রথম কর্মদিবস করেছেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। প্রথম দিনে 3টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা। বলেন, প্রথম দিনে আমরা 3টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যার প্রথমটি হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশের সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে, অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয়, প্রতিটি মন্ত্রণালয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে। চলতি বছরের অক্টোবরে নারী টি20 বিশ্ব আসর বসার কথা ছিল বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে যা এখন শঙ্কার মুখে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে আমরা বিবিসির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। আমরা এই বিষয়ে সবার সঙ্গেই কথা বলবো। তিনি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায়। অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, যে বৈষম্যের কথা কেউ বলে না, ফারুক আহমদুল্লাহ। সমাজে আলেমদের সঙ্গে বিভিন্ন ধরনের বৈষম্যের কথা উল্লেখ করে তার অবসান কামনা করেছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ইসহাক আহমদুল্লাহ। রবিবার বিকেলে বিভিন্ন বৈষম্যের কথা উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, কোটা কেন্দ্রিক বৈষম্যের অবসান হলেও আমাদের সমাজে আরো অনেক বৈষম্য বিরাজমান আছে। নতুন বাংলাদেশে সেই সব বৈষম্যের অবসান হোক, এই কামনা সবার। দুঃখের বিষয় হলো, কিছু বৈষম্য নিয়ে সমাজে আলাপ আলোচনা থাকলেও একটি বৈষম্য নিয়ে কেউ কথা বলে না। সেটি হলো দাড়ি, টুপি, হিজাব এবং এক ধরনের বাহকদের প্রতি বৈষম্য। এদেশের মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমগণের সঙ্গে যুগ যুগ ধরে নানা রকম বৈষম্যমূলক আচরণ চলে আসছে। তিনি লিখেছেন, আমাদের নবীজি যে কয়টি গুরুত্ব দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়ে এসেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব ও সম্মান নির্ধারিত হবে ব্যক্তির তাওকাত ও আল্লাহ ভীরুতা ভিত্তিক সততার মাধ্যমে। অথচ নবীজির এই শিক্ষার প্রচারক ও ধারক বাহকদের সঙ্গেই বৈষম্য করা হয় সব থেকে